হ্যালো স্টুডেন্ট, গুড মর্নিং স্টুডেন্ট। WBCS 2024 প্রিলিমস এক্সামে জেনারেল স্টাডিজের জন্য তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট 25 MCQ চলে এসেছে। এটি হলো আমাদের সেট নম্বর 1 এবং যেই প্রশ্নগুলি আমাদের সম্ভাব্য বা মোস্ট এক্সপেক্টেড সেই সম্ভাব্য প্রশ্নগুলির PDF ডাউনলোড সহ। তো চলো আমাদের কোশ্চেন অ্যান্সারকে শুরু করা যাক। কি বলেছে কোশ্চেন দেখো, নিচের কোন হরপ্পান প্রত্নস্থলটি গুজরাটে অবস্থিত নয়? অপশন এ সুরকোটাদা, অপশন বি লোথাল, অপশন সি বনওয়ালি, অপশন ডি ধোলোভিরা ধোলোভিরা। তাহলে আমাদের এখানে রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হবে হচ্ছে আমাদের বনওয়ালি ইজ দ্য রাইট অ্যান্সার। তো বনওয়ালি সম্বন্ধে যদি আমি একটুখানি দেখতে চাই তাহলে একটুখানি মাথায় রাখবে যে বনওয়ালি হরিয়ানার ফতেহাবাদ জেলায় অবস্থিত। তাহলে বনওয়ালি কোথায় অবস্থিত? না আমাদের হরিয়ানার ফতেহাবাদ জেলায় অবস্থিত। অন্যদিকে আমাদের সুরকোটাদা, লোথাল এবং ধোলাভিরা গুজরাটের প্রধান সিন্ধু উপত্যকা সভ্যতা কেন্দ্র। তার মানে আমাকে যদি জিজ্ঞাসা করা হয়েছে এটা কোথায় অবস্থিত, তাহলে সেটা কিন্তু তোমাদের কিন্তু জানাতে বলতে পারো। নেক্সট কোশ্চেন নম্বর 2, নির্বাচনী পিটিশনের সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা কার ওপর ন্যস্ত থাকে? অপশন এ সংসদ অর্থাৎ পার্লামেন্ট বলা ভুল, মেম্বার অফ পার্লামেন্ট যেটাকে বলা হয় সংসদের ওপর। নাম্বার 2 সুপ্রিম কোর্ট, নাম্বার 3 হাইকোর্ট, নাম্বার ডি হচ্ছে ইলেকশন কমিশন বা নির্বাচন কমিশন। তাহলে এখান থেকে উত্তর কি হবে আমাদের? সি হাইকোর্টের ওপর আমাদের কি থাকে? ন্যস্ত থাকে। তার মানে নির্বাচনী পিটিশনের সিদ্ধান্ত নেবা ক্ষমতা কার ওপরে ন্যস্ত থাকে? না এটি আমাদের হাইকোর্টের ওপর ন্যস্ত থাকে। ক্লিয়ার হয়েছে এখান থেকে? চলো তাহলে দেখো, ধারা নম্বর 329 অর্থাৎ অ্যাকর্ডিং টু আর্টিকেল 329 অনুযায়ী লোকসভা বা বিধানসভা সংক্রান্ত নির্বাচনী পিটিশনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা হাইকোর্টের হাতে থাকে। তাহলে সেটা আমাদের লোকসভা, যেটা অর্থাৎ আমাদের এমপি নির্বাচন হয়, আর যেটি আমাদের কি হয়েছে বিধানসভা, যেখানে আমাদের MLA নির্বাচন হয়। ঠিক আছে, সেখানে কিন্তু আমাদের দুটো ক্ষেত্রেই হাইকোর্টের হাতে সম্পূর্ণ পাওয়ার থাকে। কোশ্চেন নম্বর 3, ভূপৃষ্ঠে ভরের দিক থেকে কোন উপাদানটি সবচেয়ে বেশি পরিমাণে থাকে? অপশন এ সিলিকন, অপশন বি অক্সিজেন, অপশন সি অ্যালুমিনিয়াম, অপশন ডি লোহা। তাহলে আমাদের এখান থেকে মাথায় রাখবে কি, আমাদের ভূপৃষ্ঠের ভরের দিক থেকে যদি দেখেছি সবচেয়ে বেশি পরিমাণে থাকে কে? অক্সিজেন। তাহলে সবচেয়ে বেশি পরিমাণে কে থাকে? অক্সিজেন ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, তাহলে দেখো আমাদের পৃথিবীর ভূত্বকে অক্সিজেনের পরিমাণ সবচেয়ে বেশি, প্রায় কত পার্সেন্ট? 46.6%। এরপর দ্বিতীয় স্থানে রয়েছে সিলিকন, অর্থাৎ আমাদেরকে যদি বলা হয়েছে সেকেন্ড মোস্ট আমাদের যদি অ্যাবান্ডেন্ট এলিমেন্টের কথা যদি এসেছে সেটি কোনটি, তাহলে সেকেন্ড মোস্ট অ্যাবান্ডেন্ট এলিমেন্ট হচ্ছে সিলিকন। ঠিক আছে, এবং সেটি কত পার্সেন্ট আছে? 27.7% আছে। ওকে, চলো নেক্সট কোশ্চেন, ব্রিটিশ পার্লামেন্টের সদস্য হওয়া প্রথম ভারতীয় কে ছিলেন? অর্থাৎ ব্রিটিশ পার্লামেন্টের ভারতীয় সদস্য কে ছিলেন? অপশন এ দাদাভাই নৌরোজি, যাকে আমরা গ্র্যান্ড ওল্ড ম্যান বলি, সুরেন্দ্রনাথ ব্যানার্জি, WC ব্যানার্জি বা উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়, আর একটা কি আছে? ফিরোজ শাহ মেহতা। তাহলে আমাদের এখান থেকে মাথায় রাখবে কি, যে আমাদের প্রথম দাদাভাই নৌরোজি, অর্থাৎ যাকে আমরা দ্য গ্র্যান্ড ওল্ড ম্যান বলি, তিনি হচ্ছেন ব্রিটিশ পার্লামেন্টের সদস্য হওয়ার প্রথম ভারতীয়, যার লেখা বইয়ের নাম কি? প্রভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। ওকে, তাহলে দেখো দাদাভাই নৌরোজিকে ভারতের গ্র্যান্ড ওল্ড ম্যান বলা হয়, যেটি আমি বললাম। উনি 1892 সালে ব্রিটিশ হাউস অফ কমন্সে নির্বাচিত হন, ব্রিটিশ হাউস অফ কমন্সে নির্বাচিত হন। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন, হুইচ অফ দি ফলোইং গ্যাসেস ইজ রেসপন্সিবল ফর দি রোটেন এক্সমেল, অর্থাৎ নিচের কোন গ্যাসটি পচা ডিমের গন্ধের জন্য দায়ী? সালফার ডাইঅক্সাইড, নাইট্রাস অক্সাইড,
হাইড্রোজেন সালফাইড নাকি মিথেন? তাহলে এই ক্ষেত্রে কি মনে রাখবে? না এই ক্ষেত্রে মনে রাখবে আমাদের হাইড্রোজেন সালফাইড, যেটার আমাদের সংকেত কি? সংকেত হচ্ছে H2S। এটা হচ্ছে আমাদের পচা ডিমের মতো গন্ধের জন্য দায়ী। তাহলে পচা ডিমের মতো গন্ধের জন্য কে দায়ী? পচা ডিমের মতো গন্ধের জন্য দায়ী হচ্ছে এটা। ওকে, চলো। তাহলে দেখো হাইড্রোজেন সালফাইড H2S একটি কি গ্যাস? বর্ণহীন গ্যাস, যা পচা ডিমের মতো দুর্গন্ধের জন্য পরিচিত। যেটা কি বলবো? এটা আমাদের কালারলেস গ্যাস, যেটা আমাদের পচা ডিমের মতো দুর্গন্ধের জন্য আমাদের পরিচিত। নেক্সট কোশ্চেন, সত্যাশোধক সমাজ কে প্রতিষ্ঠা করেছিলেন? অপশন এ জ্যোতিবা ফুলে, অপশন বি বি আর আম্বেদকর, অপশন সি রাজা রামমোহন রায়, অপশন ডি দয়ানন্দ সরস্বতী। তাহলে আমাদের এখান থেকে কে কি করেছিলেন? না এখানে মনে রাখবে যে আমাদের সত্যাশোধক সমাজ প্রতিষ্ঠা করেছিলেন জ্যোতিবা ফুলে। সত্যাশোধক সমাজ কে প্রতিষ্ঠা করেছিলেন? জ্যোতিবা ফুলে। ঠিক আছে। জ্যোতিবা ফুলে 1873 সালে মহারাষ্ট্রের নিম্ন বর্ণের মানুষের জন্য সামাজিক অধিকার ও শিক্ষার প্রসারের জন্য সত্যাশোধক সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। কত সালে করেছিলেন? 1873 সালে। কোথায় করেছিলেন? মহারাষ্ট্রে করেছিলেন। কাদের জন্য? না নিম্ন বর্ণের মানুষদের জন্য করেছিলেন। কাদের জন্য করেছিলেন? না করেছিলেন হচ্ছে আমাদের নিম্ন বর্ণের মানুষদের জন্য করেছিলেন। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য এসআই ইউনিট অফ ম্যাগনেটিক ফ্লাক্স? অর্থাৎ চৌম্বক ফ্লাক্সের এসআই ইউনিট কি বা এসআই একক কি? তাহলে মাথায় রাখো এখান থেকে, অপশন এ টেসলা, অপশন বি ওয়েবার, অপশন সি হেনরি, অপশন ডি আমাদের কি বলবো? পাস্কাল। তাহলে আমাদের এখান থেকে কি বলবো? না আমাদের এখান থেকে যে জিনিসটা বলবো সেই জিনিসটা কি বলবো আমাদের এখান থেকে? না সেটা হচ্ছে আমাদের ওয়েবার ইজ দ্য রাইট অ্যান্সার। সেটাকে আমরা কি বলবো? ওয়েবার ইজ দ্য রাইট অ্যান্সার। যদি ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটির কথা আসতো তাহলে হতো ওয়েবার পার মিটার স্কয়ার, যেটাকে আমরা বলতে পারি কি? টেসলা। যেটাকে আমরা বলতে পারি কি? টেসলা। ওকে, তাহলে চৌম্বক ফ্লাক্সের এসআই ইউনিট হলো ওয়েবার, যেটাকে আমরা ডাব্লিউবি দ্বারা লিখি। অন্যদিকে টেসলা হলো চৌম্বকীয় আবেশ বা ফ্লাক্স ঘনত্বের একক। একটু আগে যে কথাটি বললাম তোমাকে, অর্থাৎ দেখো একটা কোশ্চেনের সঙ্গে অ্যাডিশনাল আর একটা কোশ্চেনের কিন্তু ডেটাকে তুমি জেনে যাচ্ছ। ওকে, চলো কোশ্চেন নম্বর 8, কোন সংবিধানের সংশোধনীর মাধ্যমে প্রস্তাবনায় সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ দুটি শব্দ যুক্ত করা হয়েছে? 40তম সংশোধনী, 42তম সংশোধনী, 44তম সংশোধনী নাকি 46তম সংশোধনী? তাহলে এখানে আমাদের উত্তর কি হবে? উত্তর হবে আমাদের 42 অ্যামেন্ডেন্ট, অর্থাৎ 42তম সংশোধনীর মাধ্যমে। কিসের মাধ্যমে বলো? 42তম সংশোধনীর মাধ্যমে আমাদের এটাকে কি করা হয়েছে? না আমাদের এই জিনিসটাকে সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ এই দুটি শব্দকে অ্যাড করা হয়েছে। তাহলে দেখো 1976 সালে, কত সালে? না 1976 সালে 42তম সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে প্রস্তাবনায় সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ এবং সংহতি এই শব্দগুলিকে যুক্ত করা হয়েছে। তার মানে আমাদের 42তম সংশোধনী কবে হয়েছিল? 1976 সালে হয়েছিল। এখানে কি করা হয়েছিল? কতগুলি শব্দকে অ্যাড করা হয়েছিল। কি কি? সমাজতান্ত্রিক, নাম্বার 2 হলো ধর্মনিরপেক্ষ, নাম্বার 3 হলো আমাদের সংহতি। ওকে, ডুরান্ড লাইন কোন দুটি দেশের মধ্যে আন্তর্জাতিক সীমানা? ভারত ও চীন, ভারত ও পাকিস্তান, পাকিস্তান ও আফগানিস্তান, ভারত ও নেপাল। তার মানে মাথায় রাখবে ডুরান্ড লাইন যখন হচ্ছে তখন কিন্তু আমাদের এই ক্ষেত্রে কি হচ্ছে? পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে আমাদের যে সীমাবদ্ধতা আছে তাকে আমরা বলি হচ্ছে আমাদের ডুরান্ড লাইন। ঠিক আছে এখান থেকে। তাহলে দেখো ডুরান্ড লাইন কত সালে? না 1893 সালে ব্রিটিশ ভারত, বর্তমান পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে সীমানা নির্ধারণের জন্য তৈরি করা হয়েছিল। তাহলে কত সালে তৈরি করা হয়েছিল ডুরান্ড লাইনকে? না ডুরান্ড লাইনকে তৈরি করা হয়েছিল আমাদের এখান থেকে মাথায় রাখো 1893 খ্রিস্টাব্দে। ঠিক আছে, 1893 খ্রিস্টাব্দে। ওকে, চলো। কোন হরমোনটি জরুরীকালীন হরমোন নামে পরিচিত? অপশন এ ইনসুলিন, অপশন বি অ্যাড্রিনালিন, অপশন সি থাইরক্সিন,
অপশন ডি এক্সট্রোজেন হয়েছে, বা ইস্ট্রোজেন যেটাকে বলে ইস্ট্রোজেন। এখানে একটুখানি বাংলার প্রোনাউন্সিয়েশন আছে, একটুখানি এটাকে দেখে নাও, ইস্ট্রোজেন। তাহলে অ্যাড্রিনালিন হলো আমাদের আপদকালীন হরমোন হিসাবে ব্যবহৃত হয়। আমাদের কে ব্যবহৃত হয় না, অ্যাড্রিনালিন হচ্ছে আমাদের আপদকালীন হরমোন হিসাবে কি হয় না আমাদের ব্যবহৃত হয়। ক্লিয়ার হয়েছে? নেক্সট কোশ্চেন। তাহলে দেখো এখানে দেখো, চাপ বা বিপদের সময় অ্যাড্রিনাল গ্রন্থি থেকে অ্যাড্রিনাল নিঃসৃত হয়, যা শরীরকে দ্রুত ব্যবস্থা দিতে বা পালানোর জন্য প্রস্তুত করে। তার মানে শরীরকে ইমার্জেন্সি টাইমে আমাদের যে একটা মানে কি বলবো সাপোর্ট দেয়া, সেই সাপোর্ট দেওয়ার জন্য কে করে না, সাপোর্ট দেওয়ার জন্য যেটা করে সেটা হচ্ছে কি আমাদের অ্যাড্রিনালিন করে। ওকে, তাহলে দেখো ভীষণ ডাব্লিউবিসিএস ইউটিউব ক্লাসের পিডিএফ এর জন্য তোমাদেরকে আমাদের ডাউনলোড করতে হবে, এবং তোমাদের এই যে ভীষণ কম্পিটিটিভ এক্সামে তোমাদের কি হয়ে যাবে না, ডাব্লিউবি পিএসসি সেকশনে, ডাব্লিউবি যে পিএসসি সেকশন আছে এখানে তোমরা অল ক্লাসের পিডিএফ পেয়ে যাবে। এখানে কি পেয়ে যাবে তোমরা, অল ক্লাসের পিডিএফ তোমরা কিন্তু এর মধ্যে পেয়ে যাবে। ওকে, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 11। পানিপথের তৃতীয় যুদ্ধ কত সালে হয়েছিল? অপশন এ 1526 সালে, অপশন বি 1556 সালে, অপশন সি 1761 সালে, অপশন ডি 1764 সালে। তাহলে আমি যদি তোমার থেকে পানিপথের যুদ্ধের কথা জানতে চেয়েছি, তাহলে কি মাথায় রাখবে এখান থেকে না, আমাদের 1761 সাল হচ্ছে রাইট অ্যান্সার। অর্থাৎ 1761 সালে আমাদের পানিপথের তৃতীয় যুদ্ধ হয়েছিল। পানিপথের কি যুদ্ধ হয়েছিল? পানিপথের আমাদের তৃতীয় যুদ্ধ হয়েছিল। ক্লিয়ার? চলো নেক্সট। 1761 সালে কার কার মধ্যে হয়েছিল না, মারাঠা সাম্রাজ্য এবং আহমেদ শাহ আবদালির নেতৃত্বাধীন আফগান বাহিনীর মধ্যে পানিপথের তৃতীয় যুদ্ধ সংগঠিত হয়েছিল। তাহলে মারাঠা সাম্রাজ্য আর আহমদ শাহ আবদালির নেতৃত্বাধীন আফগান বাহিনীর মধ্যে আমাদের পানিপথের তৃতীয় যুদ্ধ সংগঠিত হয়েছিল। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন কি বলেছে, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে? প্রথম কি বলেছে, প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? অপশন এ সরোজিনী নাইডু, অপশন বি অ্যানি বেসান্ট, অপশন সি নেল্লি সেনগুপ্ত, অপশন ডি বিজয়লক্ষ্মী পণ্ডিত। তাহলে আমাদের এখানে কি উত্তর হবে, আমাদের এখানে উত্তর যেটা হবে কি যে অ্যানি বেসান্ট, এটি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি ছিলেন হচ্ছে আমাদের অ্যানি বেসান্ট ছিলেন। কে ছিলেন বলো? অ্যানি বেসান্ট ছিলেন। ঠিক আছে, চলো। তাহলে অ্যানি বেসান্ট 1917 সালের কলকাতা অধিবেশনে সভাপতিত্ব করেন। তাহলে কত সালে না 1917 সালের কোন অধিবেশন? কলকাতা অধিবেশন। ঠিক আছে, তাহলে দুটো কোশ্চেন। সরোজিনী নাইডু ছিলেন প্রথম ভারতীয় মহিলা সভাপতি, যেটি আমাদের 1925 সালে হয়েছিল। অর্থাৎ 17 সালে আমাদের অ্যানি বেসান্ট করেছিল, আর প্রথম আমাদের কে করেছিল? উমেশ চন্দ্র ব্যানার্জি করেছিল। প্রথম ভারতীয় মহিলা কে ছিলেন? সরোজিনী নাইডু ছিলেন। কে কত সালে না 1925 সালে করেছিলেন। ঠিক আছে, চলো। কোন ধারার অধীনে ভারতের রাষ্ট্রপতি আর্থিক জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন? ধারা বা আর্টিকেল 352, আর্টিকেল 356, আর্টিকেল 360, আর্টিকেল 368। তাহলে এখানের কোশ্চেনটার মাথায় রাখবে যে আমাদের রাষ্ট্রপতি আর্টিকেল 360 এই ধারা অনুযায়ী আমাদের কি করতে পারেন না, এই ধারা অনুযায়ী আমাদেরকে যেটা করতে পারেন সেটা কি, যে রাষ্ট্রপতি আর্থিক জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন। ওকে, তাহলে দেখো ধারা 360 রাষ্ট্রপতিকে আর্থিক জরুরি অবস্থা ঘোষণা করার জন্য ক্ষমতা দেয় যদি ভারতের আর্থিক স্থিতিশীলতা হুমকির মুখে পড়ে। ঠিক আছে, আর্থিক স্থিতিশীলতা যদি হুমকির মুখে পড়ে তবে আমাদের কিন্তু রাষ্ট্রপতি 360 নম্বর ধারা অনুযায়ী ফিনান্সিয়াল ইমার্জেন্সিকে ডিক্লেয়ার করতে পারে। ওকে, কপিলী কোন নদীর একটি গুরুত্বপূর্ণ নদী? গঙ্গা, অপশন বি ব্রহ্মপুত্র, অপশন সি কৃষ্ণা, অপশন ডি গোদাবরী। তাহলে আমাদের এখানে কি উত্তর হবে না, আমাদের এখানে উত্তর হবে হচ্ছে
কোপলি এটি হলো আমাদের ব্রহ্মপুত্র নদীর একটি বিশেষ উপনদী। ব্রহ্মপুত্র নদীর একটি বিশেষ উপনদী। তাহলে দেখো কপিলি হলো ব্রহ্মপুত্র নদের একটি প্রধান দক্ষিণ তীরস্থ উপনদী, যা আসাম ও মেঘালয়ের মধ্যে দিয়ে প্রবাহিত হয়। যা কার কার মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে? যা আসাম ও মেঘালয়ের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। ওকে। দিয়াসলাই বা মানে অ্যাকচুয়ালি দেশলাই বা সেফটি ম্যাচ তৈরি করতে কোনটি ব্যবহৃত হয়? দেশলাই মানে যেটাকে আমাদের ম্যাচেস বলি। হোয়াইট ফসফরাস, সাদা ফসফরাস, লাল ফসফরাস, সোডিয়াম না পটাশিয়াম? তাহলে আমাদের এখান থেকে মাথায় রাখবে কি? আমাদের এখান থেকে মাথায় রাখবে, দেখবে আমাদের দেশলাই কাঠির ওপরটা কিরকম থাকে? লাল কালারের থাকে, অর্থাৎ রেড ফসফরাস হচ্ছে আমাদের এখানকার রাইট অ্যান্সার। তাহলে কি রাইট অ্যান্সার? রেড ফসফরাস ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে এখানে কি দেশলাই বাষ্পের ঘর্ষণ তলে লাল ফসফরাস ব্যবহার করা হয়, কারণ এটি সাদা ফসফরাসের থেকে কম উদ্বায়ী এবং নিরাপদ। কেন স্যার? তাহলে সাদা ফসফরাস ব্যবহার করলে কি হতো না? অবশ্যই হতো। প্রবলেমটা কোথায় হতো? যে এটা সাদা ফসফরাসের থেকে কম উদ্বায়ী এবং নিরাপদ। ওকে। দ্য ওয়েলথ অফ নেশন বিখ্যাত বইটির লেখক কে? অ্যাডাম স্মিথ, জন মেনার্ড কেনস, কার্ল মার্কস, ডেভিড রিকার্ডো। তার মানে ডেভিড রিকার্ডো। তাহলে আমাদের এখান থেকে কি উত্তর হবে বলো? না আমাদের এক্ষেত্রে উত্তর হবে হচ্ছে কি, যে আমাদের অ্যাডাম স্মিথ হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে কে রাইট অ্যান্সার? অ্যাডাম স্মিথ। তাহলে দেখো ভারতীয় অর্থনীতির জনক হিসাবে পরিচিত অ্যাডাম স্মিথ। তাহলে এখান থেকে আরেকটা কোশ্চেন তৈরি হয়ে গেল, কি ভারতীয় অর্থনীতির জনক কাকে বলা হয়? তাহলে ভারতীয় অর্থনীতির জনক বলা হয় অ্যাডাম স্মিথকে। তিনি কি করেছেন? 1776 সালে এই বইটি প্রকাশ করেছেন। কোন বইটি? দ্য ওয়েলথ অফ নেশন বইটি প্রকাশ করেছেন। ঠিক আছে, বুঝতে পেরেছো? চলো কোশ্চেন নম্বর 17। সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? অপশন এ তামিলনাড়ু রাজ্যে অবস্থিত, অপশন বি কেরালা রাজ্যে অবস্থিত, অপশন সি কর্ণাটক রাজ্যে অবস্থিত, অপশন ডি ওড়িশা রাজ্যে অবস্থিত। তাহলে মাথায় রাখো যে আমাদের সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক আমাদের অবস্থিত কোথায়? না আমাদের কেরালা রাজ্যে অবস্থিত। কোন রাজ্যে অবস্থিত? কেরালা। কেরালা রাজ্যে অবস্থিত। তাহলে সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক কেরালার পালক্কাড জেলায় অবস্থিত, যা অন্যান্য জীববৈচিত্র্যের জন্য পরিচিত। যা অনন্য জীববৈচিত্র্যের জন্য পরিচিত। ঠিক আছে, অন্যান্য না, অনন্য জীববৈচিত্র্যের জন্য পরিচিত। ওকে। নবার্ড কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? তাহলে নবার্ড আমাদের প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে? না 1980 সাল, অপশন বি 1982 সাল, অপশন সি 1985 সাল, অপশন ডি 1990 সাল। তাহলে নবার্ড আমাদের প্রতিষ্ঠা হয়েছিল 1982 সালে। তাহলে দেখো আমাদের যেটাকে বলবো কি, কি দ্য ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। নবার্ডের পুরো কথা কি? দ্য ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, জাতীয় কৃষি ও পল্লী উন্নয়ন ব্যাংক। এটি আমাদের 12 জুলাই 1982 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এটি আমাদের 12 জুলাই 1982 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। হয়েছে, চলো। কোন ভাইসরয় ভারতের পোর্ট ব্লেয়ারে নিহত হয়েছিলেন? লর্ড মেয়ো, লর্ড লিটন, লর্ড কার্জন, লর্ড রিপন। তার মানে আমাদের এখান থেকে কি হচ্ছে? ভারতের কোন ভাইসরয় বলেছে? তাহলে এখানে মাথায় রাখবে লর্ড মেয়ো আমাদের পোর্ট ব্লেয়ারে নিহত হয়েছিলেন। তাহলে একটুখানি দেখো, লর্ড মেয়ো ছিলেন ভারতের একমাত্র ভাইসরয় যাকে 1872 সালে আন্দামান দ্বীপপুঞ্জে থাকাকালীন একজন বন্দী হত্যা করেছিলেন। তাহলে লর্ড মেয়ো হলেন ভারতের একমাত্র ভাইসরয় যাকে 1872 সালে আন্দামান দ্বীপপুঞ্জে থাকাকালীন একজন বন্দী হত্যা করেছিলেন। ওকে, চলো। অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটে যখন কোন যখন আলো কোনো মাধ্যম থেকে অন্য মাধ্যমে যায়। কোন মাধ্যম থেকে কোন মাধ্যমে? রেয়ারার টু ডেন্সার মানে লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে যায়। অপশন 2 ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যায়, শূন্যস্থান থেকে বায়ুতে যায়, অপশন ডি
জল থেকে কাঁচে যায়। কারণ আমি এক কথায় যদি তোমার থেকে উত্তর চেয়েছি তাহলে কি বলবে, না আমাদের ডেন্সার মিডিয়াম টু রেয়ারার মিডিয়াম অর্থাৎ ঘন মাধ্যম থেকে যদি লঘু মাধ্যমে গেছে তবে আমরা তাকে কি বলবো, তবে তাকে আমরা বলবো হচ্ছে কি আমাদের টোটাল ইন্টারনাল রিফ্লেকশন বা আমাদের অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন বলে। যদি ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের কনসেপ্ট আসে তবেও কিন্তু সেম হবে, ঠিক আছে। চলো, তাহলে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন কেবল তখনই ঘটে যখন আলো ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যায় এবং আপাতন কোণ সংকট কোণের মানের থেকে বড় হয়। এবং আপাতন কোণ কি হয়, আমাদের সংকট কোণের মানের থেকে কি হয়, বড় হয়। হয়েছে। চলো, সম্পত্তির অধিকার কার শাসনকালে মৌলিক অধিকারের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছিল? অপশন এ ইন্দিরা গান্ধীর সময়কালে, অপশন বি মোরারজি দেশাইয়ের সময়কালে, অপশন সি অটল বিহারী বাজপেয়ীর সময়কালে, অপশন ডি রাজীব গান্ধীর সময়কালে। তাহলে আমাদের এখানে উত্তর কি হবে, উত্তর হবে হচ্ছে মাথায় রাখো যে আমাদের মোরারজি দেশাই ইনার সময়কালে বা ইনার টাইম পিরিয়ডে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকারের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছিল। কি করা হয়েছিল, মৌলিক অধিকারের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছিল। ওকে, কোশ্চেন নম্বর 21। আচ্ছা, দেখে নাও তাহলে কি বলেছে আমাদের এখানে, একটুখানি যদি আমি এই জায়গাটা করে তুলে দিই তাহলে দেখতে বুঝতে পারবে এখান থেকে কি বলেছে। না 1978 সালে 44তম সংশোধনীর মাধ্যমে এটি বাদ দেওয়া হয় যখন মোরারজি দেশাইয়ের নেতৃত্বে জনতা পার্টির সরকার ক্ষমতায় ছিল। 42তম সংবিধানে কি হয়েছে, মানে সংশোধনীতে কি হয়েছে, না আমাদের কিছু কিছু শব্দকে অ্যাড করা হয়েছিল। 44তম সংশোধনীতে কি হয়েছে, না আমাদের সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়েছে। ক্লিয়ার। চলো, নিচে এর কোনটি মানবদেহের একটি নিষ্ক্রিয় অঙ্গ? প্লীহা, অ্যাপেন্ডিক্স, লিভার না অগ্নাশয়? তাহলে আমাদের এখানে উত্তর কি হবে, অ্যাপেন্ডিক্স হচ্ছে আমাদের দেহের একটি নিষ্ক্রিয় অঙ্গ বা আমাদের কি বলবো, ভেস্টিজিয়াল অর্গ্যান। ওকে, তাহলে ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স মানুষের একটি নিষ্ক্রিয় অঙ্গ হিসাবে গণ্য করা হয় কারণ বিবর্তনের ফলে এটি তার আদি হজম ক্ষমতা হারিয়েছে। বিবর্তনের ফলে কি হয়েছে, এর যে আগে হজম ক্ষমতা ছিল সেই হজম ক্ষমতা কি করেছে, না হারিয়েছে। ওকে, চলো, গোলামগিরি বইটি কে লিখেছেন? বি আর আম্বেদকর, জ্যোতিবা ফুলে, ইভি রামস্বামী, সাবিত্রীবাই ফুলে। তাহলে কে লিখেছেন এটা, না এটা আমাদেরকে লিখেছে হচ্ছে কে, না আমাদের জ্যোতিবা ফুলে আমাদের কিন্তু এই যে গোলামগিরি বইটি লিখেছেন। তাহলে গোলামগিরি বইটি কে লিখেছেন, গোলামগিরি বইটা লিখেছেন আমাদের জ্যোতিবা ফুলে লিখেছেন। ওকে, চলো, তাহলে দেখো জ্যোতিবা ফুলে 1873 খ্রিস্টাব্দে গোলামগিরি লিখেছিলেন এবং এটি আমেরিকার দাসপ্রথা বিরোধী আন্দোলনকে উৎসর্গ করেছিলেন। এবং এটি কি করেছিলেন, না আমেরিকার দাসপ্রথা বিরোধী যে আন্দোলন আছে সেই দাসপ্রথা বিরোধী আন্দোলনকে কি করেছিলেন, না কি করেছিলেন, উৎসর্গ করেছিলেন। ওকে, চলো, বায়ুমণ্ডলের কোন স্তরে ওজোন স্তর অবস্থিত? ট্রাপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার। তাহলে মনে রাখবে যে বায়ুমণ্ডলের আমাদের ওজোন স্তর অবস্থিত কোথায়, না ওজোন স্তর অবস্থিত হচ্ছে আমাদের স্ট্র্যাটোস্ফিয়ারে অবস্থিত। ট্রাপোস্ফিয়ার কি, যেখানে আমরা বাস করি, যেখানে ঝড় বৃষ্টি ইত্যাদি হয়, 0 থেকে 16 কিলোমিটার পর্যন্ত যেই আমাদের যে বায়ুমণ্ডলের রেঞ্জটা থাকে তাকে বলা হচ্ছে কি আমাদের, তাকে বলা হচ্ছে আমাদের ট্রাপোস্ফিয়ার। যাকে বলা হচ্ছে কি বলো, আমাদের ট্রপোস্ফিয়ার। হয়েছে। তাহলে কি বলেছে এখান থেকে, ওজোন স্তর যা ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি শোষণ করে এবং তা হলো স্ট্র্যাটোস্ফিয়ারে অবস্থিত। তা কোথায় অবস্থিত, তা হলো আমাদের স্ট্র্যাটোস্ফিয়ারে অবস্থিত। কোশ্চেন নম্বর 25, ভারতের গভীরতম স্থলবেষ্টিত বন্দর কোনটি? অপশন এ মুম্বাই, অপশন বি বিশাখাপত্তনম, অপশন সি কান্ডালা, অপশন ডি হলদিয়া। তাহলে এখান থেকে মাথায় রাখবে গভীরতম স্থলবেষ্টিত আমাদের বন্দরের নামটা কি, না আমাদের এখান থেকে মনে রাখবে বিশাখাপত্তনম, অর্থাৎ ডিপেস্ট ল্যান্ডলকেড পোর্ট ইন ইন্ডিয়া, এটা হচ্ছে কি বিশাখাপত্তনম।
তাহলে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম হলো গভীরতম স্থলবেষ্টিত এবং সুরক্ষিত বন্দর। এবং কি বন্দর? সুরক্ষিত বন্দর। তাহলে দেখো, তোমরা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারো এই নম্বরে 9333118115 এ। তোমরা এখানে পেয়ে যাবে 27,000 প্লাস এমসিকিউ, 40টা ফুল মক টেস্ট, 100টা জিএস এর টেস্ট, কারেন্ট অ্যাফেয়ার্স এর টেস্ট, 23টা প্রিলিমস এর পিওয়াইকিউ, 40টা ইংলিশ গ্রামার টেস্ট এবং জিএস পাবে 200টা সেকশনাল টেস্ট। সমস্ত কিছু পাবে কতয়? না আমাদের ফিসে মাত্র 499 টাকায়। ওকে, তাহলে যারা ক্লাসটি করলে প্রত্যেককে থ্যাংক ইউ প্রত্যেককে। তোমরা যারা ক্লাসটি করলে প্রত্যেকে আমাদের চ্যানেলটিকে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে রাখবে, যাতে করে পরবর্তী ভিডিও পাওয়ার সঙ্গে সঙ্গে সবার আগে সর্বপ্রথম তোমার কাছে নোটিফিকেশন চলে আসে। ওকে, থ্যাংক ইউ প্রত্যেককে।